আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। সারাদিন হচ্ছে যে ৭১ নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড বা এই লেভেল আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? শেখ মুজিবের বাসা কিভাবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, ৩২ নম্বর মুক্তিযুদ্ধের কোনো স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন, আমরা সে ভাষা কথা বলতে পারি না, আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্ট দালাল হয়ে যাব? তাহলে কি কাউকে স্বৈরাচার বললে স্বৈরাচার হয়ে গেল? তাহলে আপনি বিচার করছেন কিভাবে? আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে, তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। আমাদের কথা পছন্দ হবে না, সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে। মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশে জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কি লজ্জা! রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যদি রাজনীতিবিদদের হাতে না থাকে তাহলে তারা উপলব্ধি করতে পারবেন না। একটু জানতে চাই যে এখন তাহলে রাজনীতি কারা পরিচালনা করছেন? রাজনীতি তো পরিচালিত হচ্ছে না ওই অর্থে, কেননা রাজনীতির অনেকগুলি ধাপ কিংবা অনেকগুলি অংশ আছে। একটি হচ্ছে রাজনীতিবিদরা রাজনীতি করবেন, এর সঙ্গে রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে রাজনীতিবিদরা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের কথাগুলি বলতে পারবেন এবং তাদের রাজনীতি তারা তাদের মত এবং পথ অনুযায়ী করতে পারবেন। এরপর রয়েছে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য একটি রাষ্ট্রের পরিচালন পদ্ধতি, যে পদ্ধতিতে হবে, ধরেন চীনে হচ্ছে কমিউনিজম, বাংলাদেশে হচ্ছে গণতন্ত্র। তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে হবে, যাতে রাজনৈতিক লক্ষ্য এবং আমাদের রাষ্ট্রের যে পরিচালন পদ্ধতি দুটো একই জায়গায় থাকে। এবং তারপর রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনীতি এবং অন্যান্য যে সমাজের সূচকগুলি রয়েছে সেগুলিকে ঠিক রাখা, এই কারণে যে ওই পরিবেশ ঠিক থাকলে জনগণ হচ্ছে রাজনীতিতে ক্ষমতার উৎস, রাষ্ট্রেরও ক্ষমতার উৎস, সরকারের ক্ষমতার উৎস। ফলে জনগণ যদি সঠিক পরিবেশে না থাকে তাহলে রাজনীতিতে অংশগ্রহণ করছেন যে রাজনীতিবিদরা, তারা কাদের কাছে যাবেন এবং কার মতামত নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। ফলে এটা একটা কমপ্লেক্স বিষয়। এখন ডাক্তারদের হাতেই থাকা উচিত, প্রকৌশল বিদ্যা প্রকৌশলীদের হাতে থাকা উচিত, সাংবাদিকতা সাংবাদিকদের হাতে থাকা উচিত। ফলে রাজনীতিতে রাজনীতিবিদদের কাছেই থাকার কথা। কিন্তু কেন নাই এই প্রশ্নটা উঠছে? এই জন্য উঠছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র নাই, অথবা গণতন্ত্রের ছদ্মাবরণে অগণতান্ত্রিক শাসন ছিল, যেখানে মানুষ ভোট দিতে পারতো না, যেখানে মানুষ ভোট দিলে পরে সেটা গোনা হচ্ছে কিনা সেটা বুঝতে পারতো না। মানুষ অনেকেই গিয়ে দেখেছে ভোট দেওয়া হয়ে গিয়েছে, অনেক সময় ভোটে দাঁড়াতেই পারে নাই, এক ব্যক্তি দাঁড়িয়ে উনিই জিতে গিয়েছেন। ফলে এমন একটা পরিবেশে বাংলাদেশ ছিল যে গণতান্ত্রিক যে অধিকারগুলি সেইগুলিকে অনুশীলন করার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না। কিন্তু তারপরও এক ধরনের লোক দেখানো একটা আচরণ ছিল। একটা নির্বাচন হতো, কিছু লোক নির্বাচিত হতেন, তারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করতেন, তাদের কথায় আচরণে অনেক সময় গণতন্ত্র না থাকলেও নিয়মের মধ্যে তারা গণতন্ত্রকে প্রমাণ করার চেষ্টা করতেন যে আইনগতভাবে আমরা গণতান্ত্রিক আছি, নির্বাচন হয়েছে, আমরা নির্বাচন অংশ নিয়েছি। এখন কি হয়েছে? গণতন্ত্রের সেই অভিনয়টা এখন কি হয়েছে? এখন যেটি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে কার্যকরভাবে গণতান্ত্রিক অভিনয় বাংলাদেশ নাই। কেননা যে সরকার আছেন সে সরকার তো গণতান্ত্রিক সরকার না, সেই সরকার একটি অভ্যুত্থান পরবর্তী, গণ আন্দোলন পরবর্তী মানুষের ইচ্ছায় তৈরি হওয়া সরকার, যেখানে সকল মানুষ অংশ নেয় নাই। কিন্তু গণতান্ত্রিকভাবে যেটা করতে হবে, পরাজিত পক্ষকেও কিংবা যারা এই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদেরকেও মতামত দেওয়ার সুযোগটা দিতে হবে। কিন্তু আন্দোলনের পরে সেই পরিবেশ কখনো থাকে না। ফলে বাস্তবিকভাবেই আন্দোলনের পরে যে পরিবেশ ছিল সেই পরিবেশে এই সরকার একটি আইনগত ভিত্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এই সরকারের লক্ষ্য কি? এই সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছিল আন্দোলনের সময়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি মানুষ তার অধিকার অর্জন করবে, অধিকার ভোগ করবে, অধিকারকে অনুশীলন করবে এবং সেই অধিকারকে রাষ্ট্র এবং সরকার রক্ষা করবে, সেই রকম একটা পরিবেশ এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষেরা চেয়েছিল। কারা চেয়েছিল? তরুণরা মূলত চেয়েছিল। এবং যত রাজনৈতিক দলই বলেন, সেই রাজনৈতিক দলের তরুণরাই কিন্তু মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই তরুণরা কেন চেয়েছে এটা? কারণ তরুণরা এমন একটা দেশে বসবাস করতে চেয়েছে যেই দেশে তাদেরকে পিতৃপরিচয়, মাতৃপরিচয়, বংশ পরিচয়, দাদা নানার সম্পত্তির পরিচয় অথবা রাজনৈতিক দলের অংশ নেওয়ার এক ধরনের সুবিধা নিয়ে যেন
রাষ্ট্রের অধিকার ভোগ করতে না হয়, বা রাষ্ট্র পরিচালনা যেন তারা নিজের যোগ্যতা অংশ নিতে পারে, এবং তারা চাকরি বলেন ব্যবসা বলেন সব জায়গাতে যেন একটা গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করতে পারে। তরুণরা সেই চর্চা করছেন কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু সেই চর্চার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। কিভাবে? তারা নির্বাচন দিবেন, তারা যারা দল রয়েছেন রাজনৈতিক দল তাদেরকে সঠিক রাজনীতি বা সঠিকভাবে রাজনৈতিক অধিকারগুলিকে এক্সারসাইজ করতে দিবেন। তারা যে প্রতিষ্ঠানগুলি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন, এইগুলিকে যতখানি সম্ভব দলীয় ভাবধারা থেকে মুক্ত করে একটা সৎ, আপাত নিরপেক্ষ, সুবিচারমূলক একটি শাসন প্রতিষ্ঠা করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা ছিল এই সরকারের দ্বিতীয় অংশ, যেখানে তারা বলেছিলেন বিচার। বিচার মানে তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার না, বিচার মানে সকল মানুষ যেন সুবিচার পায় সেটা নিশ্চিত করা। তাহলে বুঝতে হবে যে রাজনীতি আসলে মূলত একদল মানুষের ইচ্ছার অধীনে চলে গিয়েছে। তারা যা ইচ্ছা করছেন তাই তারা করতে পারছেন, এবং যা বলবেন সেটাই আইনে পরিণত করছেন। এবং কেউ কেউ কিন্তু গণমাধ্যমে এসে বলেছেন আমাদের যা খুশি তাই করার ম্যান্ডেট আছে। কেউ কেউ এসে বলেছেন আমরা অতীতের সকলের চাইতে ভালো। কেউ কেউ এসে বলেছেন 54 বছর রাজনীতিবিদরা কি করেছেন। এই সব প্রশ্ন এবং এইসব বক্তব্যের মধ্যে দিয়ে মূলত যে রাজনীতিতে আমাদের যাওয়ার কথা সেই রাজনীতিকে বিতর্কিত করে একদল মানুষ, তারা সুশীলী হন অথবা তারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হন অথবা তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বা প্রশাসক হন না কেন, তারা অগণতান্ত্রিকভাবে এই চর্চাটা করেছেন। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতি কি তাহলে ভবিষ্যতে দিকে যাচ্ছে যে দখলবাজি যারা করছেন তাদের হাতেই, চাঁদাবাজি যারা করছেন তাদের হাতেই? আমি তো আশাবাদিতা কোনো জায়গা দেখি না। মানে টকশোতে এলে যখন আমরা খুব ভালো ভালো বয়ান দেব, আমরা পুস্তক রচনা করব, আমরা বিবৃতি দেব, খুব ভালো ভালো বয়ান দিয়ে থাকি আমরা, কিন্তু আমি আশাবাদিতার জায়গা খুব কম দেখছি। তার কারণ এর আগে আপনার অনুষ্ঠানে বোধহয় বলেছিলাম যে মানুষ বিএনপিকে দেখেছে, মানুষ আওয়ামী লীগকে দেখেছে, মানুষ জাতীয় পার্টিকে দেখেছে, মানুষ তরুণদেরকে দেখতে চেয়েছিল, কিন্তু সেই তরুণদের জায়গা থেকে মানুষ পুরোপুরি হতাশ। আমি পার্সোনালি হতাশ। এই তরুণদের একসময় আমি নিজেও তাদের চোখে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বেশি শক্ট হয়েছি। আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। বিকজ অফ, আপনি মনে করেন যে আপনার এই তিনজন বসে আছে, আপনার প্রত্যাশা তুষার ভাইয়ের প্রতি, সে আমাদের দুজনের প্রতি আপনার তেমন কোনো প্রত্যাশা নাই। আপনি দেখলেন যে সেই তুষার ভাই আরও ভয়ঙ্কর, আরও বেশি খারাপ, তখন আপনার শকিংয়ের মাত্রাটা আরও বেশি বেড়ে যাবে, যেটি বাস্তবতা। সো সবাই যখন টেস্টেড অলরেডি, তখন তরুণরা বাকি ছিল। সেই তরুণদের যে রাজনীতি আমরা দেখেছি গত 15-16 মাস, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, আমি পার্সোনালি অনেক বেশি হতাশ। সো আগামী দিনে রাজনীতির যে ভবিষ্যৎ, এবং বিশেষ করে বলছিলেন না যে আলোচনা যেটা দিয়ে শুরু করেছেন, রাজনীতি কাদের হাতে? রাজনীতি, তুষার ভাই জ্ঞানী মানুষ তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আমি মূর্খ টাইপের মানুষ, সরাসরি কথাগুলো চলে আসে। রাজনীতি অবশ্যই এখন স্বাধীনতা বিরোধী শক্তির হাতে, রাজনীতি এই মুহূর্তে অবশ্যই বিদেশি শক্তির হাতে। যতই যা বলেন যে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতা আসবে, এগুলো সব ভুয়া কথাবার্তা, ওই যে পুস্তকের কথা, বয়ান, বিবৃতির কথা। হ্যাঁ, আর যেগুলো বাস্তবতা সেগুলো হচ্ছে আমাদের হাতে এখনও, মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য নির্মাণের ক্ষমতা এখনও আমাদের হাতে আসেনি। সো আগের চেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা আছি আমরা। জনাব সাহেব মোস্তাফিজ, একটু আসতে চাই। পান্না ভাই যেটা বলছেন যে তরুণরা আমাদেরকে এখন অনেক হতাশ করছে, তুষার ভাই বলছে কোটা মেধা বাদ দিয়ে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এখন কেন নিচ্ছেন? না, এটা পান্না ভাই আরেকটু এলাবোরেটলি আনসার দেওয়া উচিত যে কেন তিনি আসলে মানে তরুণদের নিয়ে হতাশ। মানে তার কাছে কি, মানে তিনি বললেন যে বিগত সময়ের সে অনেকগুলো আমল দেখেছে, তো তিনি মানে কীভাবে কম্পেয়ার করছে? এটা তো তরুণরা তো এই সরকার চালাচ্ছে না, তরুণরা অনেক পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছে। সেটাকে যদি তারা সাপোর্ট না করে আরও ডিমোটিভেট করার চেষ্টা করে, তাহলে তো ধরে নিতে হবে যে তারা আসলে চাচ্ছে না যে তরুণদের একটা উত্থান হোক, নতুন চিন্তায় উত্থান হোক। তারা হয়তো পুরানো যেই চিন্তা ছিল, পুরানো যে সিস্টেমেটিক জায়গাগুলো ছিল, যেই আওয়ামী বয়ানগুলো ছিল, তাদের মুখ থেকে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। আমি তো জানতে চাই আসলে তরুণদের মানে এমন কি কি ভুল হয়েছে যেটার জন্য আসলে তিনি এতটা হতাশ, এতটা আসলে হতাশাগ্রস্ত সময় তিনি পার করছেন। তো এটা তার ক্লিয়ার করা উচিত। অবশ্যই আমাদের লিমিটেশনস আছে, আমাদের ভুল আছে, কিন্তু সেই ভুল এমন না যে সেটা সংশোধন করার মতো না। আমরা বারবার বলছি যে হ্যাঁ, আমাদের দ্বারা অনেক ভুলই হয়েছে। আমাদের নতুন একটি রাজনৈতিক দল সবেমাত্র 7-8 মাস হয়েছে আর কি, তো সেই জায়গা থেকে কিছু ভুল আমাদের হয়েছে, কিন্তু
ওনাদের মতো যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন বা মিডিয়া হাউসগুলো আছেন, তারা সেই ছোট ভুলটাকে এত বড় করে দেখানোর চেষ্টা করে, যেখানে আসলে মনে হয় যে মানে আমরা আসলে মানে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায় করে ফেলছি। কিন্তু আমরা বারবার বলছি যে এই সময়টাতে আসলে তরুণরা যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে রাজনীতিতে এসছে, সেটা কিন্তু আর কোনো সময় এরকমটা হয়নি। এখানে অনেক তরুণদের সুযোগ ছিল আসলে নিজেদের আরও ভালো লাইফস্টাইল লিড করার জন্য, দেশের বাইরে চলে যাওয়া, পড়াশোনা করার জন্য, অথবা দেশেও অনেকে আরও অনেক ভালো পেশায় যুক্ত হতে পারতেন। কিন্তু সব কিছু ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার ইন্টেনশনই কিন্তু ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। তো সেখানে পরিবর্তন আনতে পেরেছেন কিনা আপনারা? আপনি মানে এত বছরের একটা সিস্টেমেটিক জায়গা, মানে আপনি তো রাতারাতি বদলে ফেলতে পারবেন না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। দেখেন রাজনৈতিক জায়গা থেকে এর আগে মানে কবে এরকম করে ওপেনলি নমিনেশন ফর্মের জন্য মানুষকে আহ্বান করা হয়েছে, সেখানে সব রকম শ্রেণী পেশার মানুষ এখানে মানে যুক্ত হচ্ছে। এর আগে কোন রাজনৈতিক দল মানে ক্রাউড ফান্ডিং এটি চালু করেছেন? এর আগে কোন রাজনৈতিক দল নিজেদের আয় ব্যয়ের জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার মানে কথা বলেছেন? এবং আমরা বারবার বলছি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের জায়গা, সেখানে অনেক কিছুতে আমাদের দেখা যাচ্ছে যে পুরানো কায়দায় ইনভলভ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে নিজেরাই নতুন জায়গা তৈরি করছি। আমরা দেখলাম যে বিএনপির থেকেও তারা নতুন করে ক্রাউড ফান্ডিং মডেলটা তারা ফলো করছে, লঞ্চ করেছে। তো এই পরিবর্তনগুলো তো আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকেও নতুন পথ দেখাচ্ছি। যে আমি আপনার কাছে আবার আসবো না, আমি একটু শেষ করি, আমার কথা হচ্ছে। তারপরে তুষার ভাই অনেকগুলো কথা বললেন যে কি মানে শ্রমিক ইউনিয়ন আছেন বা, তা আমি তো এটাই বললাম যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, স্পেশালি শ্রমিকদের, তারা আসলে ওইভাবে আমাদের যারা শ্রমিকদের যে জায়গাগুলো থাকে বা তাদের যে চাওয়া পাওয়া থাকে, সেটা কিন্তু তারা ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। বরঞ্চ দেখা যায় যে শোষক শ্রেণীর জন্যই তারা একরকম আশীর্বাদ বয়ে আনার চেষ্টা করে। তো এইখানে তো এমন না যে আসলে মানে আমরা তো বলছি যে জনগণের হাতে সেই ক্ষমতাটা থাকবে। তারা যদি মনে করে যে এই মানুষটার দ্বারা পরিবর্তন সম্ভব, তাহলে তারা সেটা চুজ করবে, তার হাতে তো অপশন দেওয়া উচিত। এখন আমি তো বললাম যে সংসদে শুধুমাত্র আইন প্রণয়নও না, আপনার সংসদে তো মানে আমি মানে 300 জনই যে রিক্সাওয়ালা বা একজন শ্রমিক হবে সেটা না, মানে একজন দুইজনের জায়গা যদি থাকে, মানে তারা কিন্তু তাদের জায়গাটা কথা বলতে পারবে। হ্যাঁ, তার লিমিটেশন অবশ্যই আছে, যে তারা সে সংবিধান হয়তো বুঝবে না, সে আইন প্রণয়নের জায়গাগুলো বুঝবে না, কিন্তু সেই আইন প্রণয়ন মানে সংবিধানের জায়গা বোঝানোর জন্য তার ক্ষেত্রে কিছু লোকবল তার সাথে কাজ করতেই পারে। কিন্তু সেই কণ্ঠস্বর তো সংসদে থাকা উচিত। আমরা মানে গুটি কয়েক মানুষই কেন সবার ভাগ্য নির্ধারণ করে দিব? যেখানে মানে 20 কোটি মানুষ যেখানে বাংলাদেশে বসবাস, সেখানে আমরা দেখছি যে একটা শ্রেণীর কাছেই বারবার রাজনীতিটা আমরা বর্গা দিয়ে দিচ্ছি, পরিবারতান্ত্রিক জায়গা থেকে বর্গা দিয়ে দিচ্ছি। মোস্তফা ভাই অনেক কথা বললেন এবং তিনি বললেন যে আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি কেন এত হতাশ, একটু জানতে চাই। শুনুন, স্পষ্ট করতে গেলে সেই আবার চর্বিত চর্বণ বিষয়গুলো চলে আসবে। সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি এটা দেখে নিয়ে, আপনি বলছিলেন সম্ভবত শো শুরু হওয়ার আগে যে ৭১ গণহত্যাকারীদের বিচার চেয়েছে। এখানে তো বুক ভরে যাওয়ার কথা, এখানে তো আমরা আশাবাদী হতে চাই, কিন্তু এই কথাগুলো এতদিন বলেনি কেন? বরং ৭১ পরাজিত শক্তির সঙ্গে, গণহত্যাকারীদের সঙ্গে তাদের আমরা অ্যালায়েন্স হতে দেখেছি। ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি। মপতন্ত্র, আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, মপতন্ত্র ছিল না, মপতন্ত্র কায়েম হয়েছে। সেই সব বিষয়ে তাদের কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি। আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম, মানে এখন তো সব পার্টিজান, আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার বাইরে তো আমরা কিছু দেখছি না। তখন ওইখানে উল্লেখ করা হলো, প্রধান উপদেষ্টা বললেন যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন। দ্বিমত পোষণ করি না, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনারেল জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না? এই তরুণ প্রজন্ম বা এনসিপি, আমি যে মানে স্পেসিফিক্যালি বলি, এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে। আমি আমার মনের মতো করে একজনকে স্বীকার করবো আর একজনকে অস্বীকার করবো, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে গেছে, বিএনপিও কম বেশি করেছে, এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা? আমরা তো সেটা আশা করি না। আপনি দেখুন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই 15 মাসের মধ্যে, সেটি বিষয়ে এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি।
আপনি যদি তরুণদের বলতে এনসিপিকে বোঝান, আমি সেই জায়গা থেকে বলছি, আমি সব তরুণের কথা বলছি না, নিশ্চয় সব তরুণের কথা বলছি না। আপনি দেখুন, আমি তো পেশায় একজন সাংবাদিক, হ্যাঁ, গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে কিনা? বরং আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে, যার অসংখ্য উদাহরণ আছে, এগুলো বলতে গেলে সেই চর্বিতে চর্বণ হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। আপনি আমাদের দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে, কাওয়ালি আরশো চলে, যেই তরুণটা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কাওয়ালি চলে, কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায়। সত্যেন সেন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয়, হয়রা সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে। সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা, কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না। আমি তো বলছি মত দ্বিমত বহুমত থাকবে, কিন্তু আমার শেকড়ের জায়গাটা তো আমাকে স্পষ্ট করতে হবে। আপনি ফ্যাসিবাদের কথা বলে রাজা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই। সো এই যে বিষয়গুলো, চাঁদাবাজি, তাদের অনেকের বিরুদ্ধে, আমি বলছি না ঢালাওভাবে সবার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ উঠেছে, কজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কোটার কথা বলছিলেন তুষার ভাই, হ্যাঁ, মানে তারা কোটার পক্ষে, মানে কোটার সম্বন্ধেও কিছু আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, আবার মেধার জায়গাটাও মূল্যায়ন করতে পারছি না। সব জায়গায় তো এখন কোটা। আমি তুষার ভাইয়ের সাথে বিনয়ের সঙ্গে একটু বিদ্যমান করব, বরং কোটা বিরোধী আন্দোলন থেকে যেই গণঅভ্যুত্থানের সৃষ্টি, এখন তো সব জায়গাতে কোটা। স্কুলে এই 24 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে। আপনার মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে। সো পরিবর্তনটা কোথায়? আপনি বলুন আমাকে, পরিবর্তনটা কোথায়? এবং আওয়ামী লীগ 15.5 বছর ধরে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তার নিজের মতো করে ফরম্যাট করে ক্ষমতা থেকেছে। এখন আবার সেই আওয়ামী যে শক্তিটা বা তাদের যারা অনুসারী, তাদেরকে বাদ দিয়ে এখন আপনার নির্বাচন হবে, সেখানে তো তরুণদের আমরা কথা বলে দেখছি না। আমার কথা হচ্ছে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে, অবশ্যই। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে পারবেন। কাকে ভোট দেবে? তামাশার তো একটা লিমিট আছে, কাকে ভোট দেবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দাঁড়িপাল্লা ভোট দিবে? ধানের শেষে ভোট দিবে না তো। সেম ধানের শেষে যারা করে তারাও নৌকাকে ভোট দেবে না। যেগুলো আপনি আমাকে বলেন, তাহলে কোথায় আমি এই তরুণদের উপর আস্থা রাখবো? আমি এখনও রাখতে চাই। আমি মানে আমার হতাশা অনেক বেশি বেড়ে গেছে। যদি আসলে তারা নতুন রাজনীতি শুরু করেছেন, নতুন রাজনৈতিক দল করেছে, হ্যাঁ, ভুল ভ্রান্তি থাকবেই। 14 মাসে কি তারা হতাশা আপনাদের কাটিয়ে তুলতে পারবেন কিনা? মানে এটা তো অনেক কম সময়, তাদেরকে তো একটু সময় দেওয়া উচিত। কম সময়, শুনেন, অভ্যুত্থানে হয়েছে কি, সামনের সারিতে যারা ছিল এই আন্দোলনের, তাদেরকে এইদার মিসইউজ করা হয়েছে, অথবা তাদের কাউকে, আমি সবার কথা বলবো না, কাউকে হয়তো কোনো কিছু বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। তাহলে নতুন ভাবে কি পেল বাংলাদেশ? একটা স্মৃতি মনে করিয়ে দিই। আপনার মনে আছে এই সরকার আসবার পরপরই, অন্তর্বর্তী সরকার আসবার পরপরই বেশ কিছু পেশাজীবী আন্দোলন শুরু করেছিলেন, এদের মধ্যে রিকশাওয়ালারাও ছিলেন। সেই সময় ফেসবুকে যাবেন, আপনি দেখবেন যে একাধিক তরুণ নেতা এবং নেতৃত্ব তখন বলেছেন এরা রিকশা লীগ। যিনি এই যে স্যালুট দিয়েছেন, উনি তখন কি ওই রিকশাওয়ালাদেরকে রিপ্রেজেন্ট করেছিলেন, রিকশা লীগকে, নাকি উনি তখন এই আন্দোলনের বাইরে ছিলেন? রিকশাওয়ালারা এই প্রশ্নটা করতে পারে, কিন্তু আমি রিকশা চালালে করতাম, যে আমি যখন আন্দোলনে গিয়েছিলাম রিকশা লীগ বলা হয়েছে, তখন উনি কি স্যালুট দিয়েছিলেন কিনা? কেন বলছি জানেন? মানুষ এই ছোট ছোট জায়গাগুলিকে মনে রাখতে চায় না, কিন্তু রাজনীতি ছোট ছোট ঘটনা দিয়ে নির্মিত হয়। আপনি যখন দেখবেন, আমরা ছোটবেলায় বই পড়তাম, সেখানে আমাদের বইয়ের মধ্যে কি ছিল জানেন? জর্জ ওয়াশিংটন কত মহৎ ব্যক্তি। আপনার কি মনে হয় একটা স্বাধীন দেশের বইয়ের মধ্যে জর্জ ওয়াশিংটনের মহত্ব আমরা পড়তাম? আমাদের বহু জায়গা এইভাবে ইনফিলট্রেটেড। শিশু মনের মধ্যে ওয়াশিংটনের মহত্ব তৈরি করার চেষ্টা ছিল। উনি একটা জায়গাতে দেখলেন একটা কাঠে ভরা গাড়ি আটকে আছে, ওয়াশিংটন সাহেব সেটাকে ঠেলা দিলেন এবং ঠেলে সেটাকে তুলে দিলেন, ওয়াশিংটন গরিবের পাশে দাঁড়াতেন। আপনার কি মনে হয় এটা কেন ছিল? অথচ আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন,
উনি একটা চমৎকার ছবি এঁকেছেন না? সাধারণ মানুষ ধাক্কা দিয়ে একটা প্রাণীকে সাহায্য করছে, একটা গাড়ি, গরুর গাড়ি, সেটাকে ঠেলে তুলে দিচ্ছে। সেই ছবিটার কাহিনী আমাদের পড়ার বইয়ে আছে। সাধারণ মানুষের বীরত্ব, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। ছোটবেলা আমরা ছবিটা দেখেছি, কিন্তু বইয়ের মধ্যে পড়েছে জর্জ ওয়াশিংটন মহৎ। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নানান সময়ে ব্যবহার করেছে দেশি শক্তি এবং বিদেশি শক্তি। ওয়াশিংটনের মহত্ব তখন কেন হতো জানেন? কারণ পাকিস্তান আমলে ওই সময়কার রাষ্ট্র আমেরিকার সঙ্গে যুক্ত ছিল, আমেরিকার ভালো মন্দের সাথে। এই জন্য সেই নেতাকে মহৎ করার চেষ্টা। আমি কেন বলছি, এই সরকার শিক্ষা ছাড়া আর সবকিছুতে কমিশন বাড়িয়েছে। এইবার আসেন, একটু যোগ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পাঠ্যপুস্তকে কিন্তু 7ই মার্চের ভাষণ যে বিষয়টিকে উঠিয়ে দিয়ে এখন দিনের ভোট রাতের এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বা হচ্ছে। হ্যাঁ, এটা যখন অন্তর্ভুক্ত হবে তখন কি হবে? দিনের ভোট যে রাতে করা যায়, কিছু মানুষ তো এটা শিখবে। এখন সে যদি বড় হয়ে চিন্তা করে যে আমি একটু রাতেই করি, রাতে তো করলে জিতা সহজ। তো আপনি কি করছেন? ওই যে পাটিগণিতে একসময় আমাদেরকে কতটুক চালে কতটুক কাঁকড় মেশালে শেখানো হইতো না? এটা না শিখে কিন্তু যদি বলতো কতটুক চালে কতটুকু ভিটামিন দিলে পরে পুষ্টি বাড়ে, তাহলে কিন্তু প্রবলেমটা হইতো না, কিন্তু কাঁকড় মেশাতে বলতো। এখন সেই ঘটনাটাই ঘটছে, দিনের ভোট রাতে দিলে কি হয়। আপনি আমাকে বলেন, এই যে অবস্থাটা, একটু আগে পান্না যেটা বললো যে কমিশন হয়েছে, সেই কমিশন নিয়ে কোনো খবর নাই। স্বাস্থ্য সংস্কারের নামে একটা অদ্ভুত কমিশন রিপোর্ট তৈরি করা হয়েছে, যেটা দিয়ে কোনোদিন স্বাস্থ্য সংস্কৃত হবে না। কিন্তু সারাক্ষণ তারা কিসে ব্যস্ত আছেন? ভবিষ্যতে ফ্যাসিবাদের আগমনকে ঠেকাবেন। ফ্যাসিবাদ কি আইন দিয়ে আসে? বা আইন করলে কি ফ্যাসিবাদ ঠেকানো যায়? স্পেনে ফ্যাসিবাদ এসেছিল, ইটালিতেই প্রথম ফ্যাসিস্ট, মানে শব্দটা আসলে ফ্যাসিস্ট না, শব্দটা হচ্ছে ফ্যাসিস্ট। তো যাই হোক, আমরা যেহেতু ফ্যাসিস্ট বলি দন্তস্ব দিয়ে বানান করার কারণে। তো এই ফ্যাসিস্টরা যে এসেছিল, এরা ইটালিতে এসেছিল কিভাবে, এরা স্পেনে কিভাবে এসেছিল, এই একনায়কতান্ত্রিক শাসন চিলিতে কিভাবে এসেছিল, তাই না? উরুগুয়েতে কিভাবে এসেছিল, ব্রাজিলে কিভাবে এসেছিল, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কিভাবে এসেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিভাবে এসেছে? আইন দুর্বল সেজন্য, সংবিধান নাই সেজন্য। ফ্যাসিজম তো আক্কাই করে না এগুলার। ভবিষ্যতে যে কোনো লোক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, শুধু তার পিছনে একটা বৃহৎ দলের সমর্থন থাকলে, এবং সেই দল যদি তাকে একইভাবে দিয়ে দেয় যে আপনার যা খুশি করেন ভাইয়া, আপনার যা খুশি করেন আপা, আপনার যা খুশি করেন খালাম্মা, হয়ে যাবে। ফলে কোথায় এটা বদলাতে হবে জানেন? শিক্ষায়। মানুষকে গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে বড় করতে হবে। গণতন্ত্র মানুষ আইন থেকে শিখে না, গণতন্ত্র মানুষ পরিবেশ থেকে শিখে। আমি আপনাকে গ্রিসের কথা বলি, এথেন্স কি একমাত্র নগরী ছিল? এই নগর রাষ্ট্রের ধারণা যেখান থেকে বিকশিত হয়েছিল, এথেন্সের পাশেই ম্যাসিডোনিয়া ছিল। ম্যাসিডোনিয়াতে গণতন্ত্র বিকশিত হয় নাই। ম্যাসিডোনিয়া ছিল ফিলিপের শাসনে আলেকজান্ডারের বাপের, আর এথেন্সে ছিল গণতন্ত্র। কেন বলেন তো? কারণ এথেন্সে ছিল জ্ঞানীগুণীদের বাস, এথেন্সে ছিল গণতান্ত্রিক চেতনার মানুষদের বাস। গণতান্ত্রিক ভাবেও তারা ভুল সিদ্ধান্ত নিত, যেমন সক্রেটিসকে বিষ পান করিয়েছিল। কিন্তু সক্রেটিস কি করলেন? উনি বললেন আমি তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিচারক বিচার করেছে, আমি বিচার মেনে নিব, আমার কথা ঠিক না ভুল এটা স্রষ্টা জানেন। উনি বলেছিলেন না কে ঠিক আর কে ঠিক না, এইটা তুমিও জানো না আমিও জানি না, উনি বলেছিলেন। তাহলে কোথায় ভুলটা? কোথায়? আমরা সেই রকম সমৃদ্ধ, সেই রকম সম্পন্ন মানুষদেরকে, সেই রকম গণতান্ত্রিকভাবে নির্মিত মানুষদেরকে তৈরি না করে আমরা কি করছি? আমরা ভাবছি বই বদল করে দিলে দেশ বদলাবে। বই দিয়ে দেশ হয় না, দেশের মানুষরা মিলে বইটা লেখে। ফলে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মানুষেরা বইটা না লিখবে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মানুষেরা সংসদে না যাবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন গণতান্ত্রিক না হবে। কেন প্রশাসন গণতান্ত্রিক না? প্রশাসনের আইনে কোনো ভুল আছে? প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের না, কিন্তু পদোন্নতি নির্ধারণ করে রাজনৈতিক সিদ্ধান্ত। বলতে চাই, ধরেন যে মানে গত 17 বছর, হ্যাঁ, গত 17 বছরে যে আমাদের মিডিয়া হাউসগুলো যেভাবে ফাংশন করেছে, এবং আমরা দেখেছি 17 বছর আরও পুরনো সময় ধরে যে মিডিয়ার যে কালচার, সেটা তাদের একটা ব্যর্থতার জায়গা, সেটা তারা পরিবর্তনও করতে চায় না, এবং পরিবর্তন করতে চায় না দেখে, এবং আমি শিওর মানে পান্না ভাইকে আমরা মানে কোনোভাবেই স্যাটিসফাইড কখনই করতে পারবো না। একমাত্র তখনই তাকে স্যাটিসফাইড করতে পারবো যদি আমরা মানে হাসিনাকে ফিরিয়ে আনতে পারি, তাদের ফুল সেট আপকে আমরা ফিরিয়ে আনতে পারি, ফিরে এনে তাদের যেই ন্যারেটিভ, তাদের যেই বারবার তারা যে একটা দলীয়করণ করে ফেলেছে মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধ তো আমারও, মুক্তিযুদ্ধ কিন্তু শুধু তার নাকি, তিনি শুধু মুক্তিযুদ্ধ মঞ্চ দিয়ে তিনি তার মুক্তিযুদ্ধের ভালোবাসাটা দেখাবে। মুক্তিযুদ্ধ আমার না? এই দেশ স্বাধীন না হলে কি আমরা আজকে এখানে এসে কথা বলতে পারতাম নাকি? কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে শেখ মুজিবকরণ করা হয়েছে, হাসিনাকরণ হয়েছে, মুক্তিযুদ্ধ সমানভাবে শহীদ জিয়াউর রহমানেরও তো,
খালেদা জিয়ারও তো, মানে যারা যারা অংশ নিয়েছেন তাদের কথা তারা কতটুকু বলেন? 71 নিয়ে এই 71-এর জায়গাটা ডেফিনেটলি 71-কে আমরা ওন করি। 71 আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটির জায়গা, এবং 71 না আসলে তো আজকে আমরা মানে এই 24-এর জায়গাটাও তো আসতো না। তো 71-কে স্বীকার করেই আমরা আমাদের রাজনীতির জায়গাটা ধারণ করছি, কিন্তু ওনারা বারবার বিভিন্নভাবে বয়ান দিচ্ছে যে আমরা একে স্বীকার করি না, ওকে স্বীকার করি না। এখন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনি কথা বললেন, তার মানে 71 পর্যন্ত তার ভূমিকাকে ডেফিনেটলি আমাদের আহ্বায়ক সাহেব বলেছে যে তার সেই জায়গাটা ইতিহাসে স্বীকৃতি অবশ্যই আমরা দেই, বা দেওয়ার জায়গাটা অবশ্যই আছে। কিন্তু তার পরবর্তী সময়ে যে তার শাসন আমল, সেটাকে কি আমরা ভুলে যাব নাকি? সে যেভাবে বাকশাল কায়েম করলো, সেভাবে তার যে শাসনামলের যে তার যে কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলোকে পাশ কাটিয়ে আমি সারাদিন হচ্ছে যে 71 নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড, বা এই লেভেলে আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? যেরকম শেখ হাসিনাকেও দেখা যাবে যে ওনাদের মতো সাংবাদিক যারা আছেন তারা 30-40 বছর পর এরকম একটা মানে গড লেভেলে নিয়ে যাবে যে হ্যাঁ দেখেন এই উন্নয়নগুলো ওনার আমলেই হয়েছে, এই শায়েস্তা খান, এই টাইপের বয়ানগুলো ওনারা নানাভাবে ন্যারেটিভগুলো উৎপাদন করে। তো ওনাদের কাছে আসলে তরুণ সমাজ যারা আছে, যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটি সংগঠিত করে সফল করেছে, তাদের কাছে পান্না ভাইদের মতো যারা আছেন তাদের এইগুলো তাদের কাছে ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। এবং তারা নানাভাবে বলছে যে এই এখনকার যে কালচার বা এখনকার যে সময়টা, এটা তো তাদের এই বয়ানগুলোর জন্যই হয়েছে। 17 বছর ধরে যারা এরকম বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে মানে আটকে রাখার চেষ্টা করেছে, কালচারাল জায়গা থেকে মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলেই জঙ্গি আখ্যা দিয়েছে, তাদের মধ্যে তো একরকম ক্ষোভ জন্ম নিয়েছে। মানে এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। মানে তাদেরকে তো এরকম একটা কালচারের মধ্যে দিয়ে আমরা তাদেরকে বড় করেছি, আমরা তাদের কোনো রকম কথা শুনতাম না, তাদেরকে আমরা একদম মানে সমাজের আর একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছি। আমার এই সোসাইটিতে তো সবার বসবাস, সবাইকে তো আমার অ্যাড্রেস করেই চলতে হবে। এখানে কি তারা আমার সোসাইটিতে বসবাস করে না? শুধু পান্না ভাই, তুষার ভাই আর আমরা তিনজনের মতো মানুষই কি সোসাইটিতে বসবাস করবে? গ্রামের একজন যে হাল চাষ করে, যে কৃষক, সে তার কোনো মতামত নেই, তার কোনো অপিনিয়ন নেই, আমরাই সব কিছু ডিসিশন মেকিং করে ফেলবো? আমরাই বারবার সব কিছু মানে সমাজে যেটা রাইট ন্যায় সেটা আমরাই ডিসিশন নিয়ে ফেলবো যে এটাই এটা তো হয় না। এইভাবে তো একটা দেশ, একটা রাষ্ট্র কখনো চলতে পারে না। প্রতি কিন্তু জামায়াতের একজন নেতা তিনিও কিন্তু বলেছেন যে প্রশাসন আমাদের হাতে থাকবে, পুলিশ আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে। তাহলে তো আমরা পুরনো সেই আমলেই ফিরে যাচ্ছি বা পুরনো সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি। পুরনো ফিরে মানে যেতে দিচ্ছে, মানে আমরা তো যেতে দিতে যাচ্ছি না। এখন আপনারা যদি সবাই মিলে দিতে চান সেটা তো একটা ডিফারেন্ট ব্যাপার। এখন জামাত ইসলামী ডে 1 থেকেই তারা একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে। সেখানে নানাভাবে তারা মানে এক সময় বিএনপির উপরে ভর করে, এক সময় জামাত এনসিপির উপরে ভর করে। তো এইভাবে তারা তাদের একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করে। পান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই, কি বলবেন? কি বলবো না, বিষয়টা হচ্ছে যে সাইদ মুস্তাফিজ যেভাবে কথা বলছেন, উনি তো রাজনীতি করেন, যদিও বয়সে অনেক জুনিয়র, তারপরেও পলিটিশিয়ানরা যে ভাষায় কথা বলতে পারেন আমরা সে ভাষায় কথা বলতে পারি না। আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? কি চমৎকারভাবে ট্যাগিং শুরু হয়ে গেল। 15.5 বছর আমরা দেখেছি যেমন আওয়ামী বিরোধিতা করলে বা তৎকালীন সরকার বিরোধিতা করলেই বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। তা এখন আবার ফ্যাসিবাদের দোষর, যেমন তুষার ভাইকে ফ্যাসিবাদের দোষর করা হলো, আমাকে ফ্যাসিবাদের দোষর করা হয়েছে প্রথমে, তারপরে কালচারাল ফ্যাসিস্ট করা হয়েছে, তারপরে একসময় তো এখন আবার শীর্ষ সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, তো এগুলো তো চলতেই থাকবে। যেমন সাইদ মুস্তাফিজ বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারলেই পান্না ভাই খুশি হবে, কি অদ্ভুতভাবে। এখন আমি কি বলবো যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলেই সাইদ মুস্তাফিজরা তাদের জীবনের যে বাসনা সেটা পূর্ণ হলো? না, আমি সেটা বলতে পারি না। আমি একজন গণমাধ্যম কর্মী, আমি সেভাবে আমি বারবার আমার এই বক্তব্যে বারবার আমি এখন ইচ্ছা করে হলেও আমাদেরকে ব্যালেন্স করতে হয়। এটা অপ্রিয় হলো সত্য কথা। মানে একবার যখন এনসিপি খারাপ বলবো, একবার যখন বর্তমান সরকার খারাপ বলবো, আবার আমাকে আওয়ামী লীগকে টানতে হয়। মানে আমি যে নিরপেক্ষ এটা প্রমাণ করতে হয়। যাও, এখন বিষয় হচ্ছে কি, আমি বারবার বলেছি যে সংস্কার তাদের কাছ থেকে আমরা যে আশাবাদী হতে পারছি না, এটা আবারও বলবো। তখন গণমাধ্যমের কথা সাইদ মুস্তাফিজ বললেন, সেই একই চর্চা কি এখন নেই? তুষার ভাই, একটু আসতে চাই, অতীতের মতো এখনো কি গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে কিনা বা হচ্ছে? গণমাধ্যমের ত্রুটি নানাভাবে চেপে ধরা হয়। আমার দুর্ভাগ্যের জায়গা কোথায় জানেন? আমি ভেবেছিলাম যে আমাদের তরুণ সমাজ অনেক যুক্তিশীল হবে। আমি আমার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়, এখন যদি হিসাব করি তাহলে বলতে হবে যে 2/3 সময় আজকের সাথে হিসাব করলে। একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হাঁটুর বয়স। আমি একটা টকশোতে গিয়েছিলাম। টকশোতে যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন তিনি আমাকে বলেছেন যে
আমি আপনার হাঁটুর বয়সী না। পরে যখন সে নিজে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তখন আমি বলেছি আমি তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু তুমি তো আমার হাঁটুর বয়সী না। এবার আসেন অযৌক্তিক কথাগুলা কোথায় যায়। আমি যে জায়গায় দাঁড়িয়ে 19 জুলাই 2024 বক্তৃতা দিয়েছি, সেই একই জায়গায় আমার ছবি লাগিয়ে বলা হয়েছে আমি দোষর। 19 তারিখ কোথায় ছিল আব্বারা? আব্বাই বললাম। 19 তারিখ কোথায় ছিল আম্মুরা? আমার থেকে এই 10 ফিট দূরে দাঁড়িয়ে লাঠি হাতে সশস্ত্র ব্যক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আমি বক্তৃতা দেওয়ার পর আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে এসে বক্তৃতা দিয়েছেন। আমরা কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চলছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের তরুণ প্রজন্মকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা যাতে ভোট দিতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা কি এই জন্য দাঁড়িয়েছিলাম যে আমরাও আন্দোলনের অংশ, কিংবা আমরাও সেই গণতন্ত্র চাওয়ার পরে কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিংয়ের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না, আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি। ট্যাগ বদল হইলে কি রাজনীতির প্রসেসটা ঠিক হয়ে যায়? আমি আরেকটা কথা মনে করিয়ে দিই। 18 নির্বাচনের দিন রাত্রেবেলা আমি যেই টকশোর উপস্থাপক, আমার টকশোতে উপস্থিত হয়ে আনিস আলমগীর বলেছেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন হয় নাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে। কয়টা গণমাধ্যম এটা করতে পেরেছিল? কয়টা গণমাধ্যমের সিও টকশোতে সোহাগকে প্রশ্ন করতে পেরেছিল যে হেলমেটওয়ালারা কারা? যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যাই নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। হাঁটু যদি খারাপ শব্দ হয়ে থাকে, তালব্যস্বরের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও? হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝোলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে? এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম। একটা কালচারাল জায়গা তৈরি হয়ে গেছে, এবং ট্যাগিং এর রাজনীতি না, ধরেন সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। ধরেন আমি যেটা সেটা আমাকে বললে সেটা খারাপ লাগতেই পারে, এটা ট্যাগ সবসময় যে ট্যাগ তা কিন্তু না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে একরকম রাজনৈতিক কালচার, একরকম রাজনৈতিক ন্যারেটিভ আওয়ামী লীগ সরকার থেকে তাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা দিয়ে এসছেন, এবং অনেকে এখনও আছেন, তারা এখনও দিচ্ছেন। তো সেই জায়গা থেকে ট্যাগিংয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে জনগণ এখানে বিচার করাটার জায়গা রাখবে। যে কারণ আওয়ামী লীগ সময় তো আসলে জনগণের আদালতে, জনগণের সময়, আমি বলি আওয়ামী লীগের সময় তো আসলে এরকম অনেক ট্যাগ অনেককে দেওয়া হতো, জনগণ তো সব বিশ্বাস করতো না।
তো আমি যদি আমার কর্মফলের জন্য রাইট থাকি, আমি যদি আমার কর্মফলের দ্বারা মানুষের পরিবর্তনের জন্যই চেষ্টা করে থাকি, আমাকে যদি আপনি চোরও ডাকেন, মানুষ তো সেটা বিশ্বাস করবে না। আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্টদের দালাল হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বললে কি আমি ডাকাত হয়ে যাব? আবার আপনি আমাকে ভালো বললে কি আমি ভালো হয়ে যাব?